ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়বেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেকশিয়ান। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% বেশি ভোট না পান, তবে ইরানে দ্বিতীয় দফায় আবার নির্বাচন করতে হয়। সংস্কারপন্থী বা কট্টরপন্থী যেই জিতুন, মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে ইরানের যে ভূমিকা ছিল তাতে কোনো পরিবর্তন আসবে কিনা, এই প্রশ্ন সামনে রেখে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের এমিরেটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার এবং আছেন মোহাম্মদ বাবুল আক্তার, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে বাবুল আক্তার, আপনার কাছে একটু জানতে চাই, যদি বাবুল আক্তার যুক্ত থাকেন। আচ্ছা, বাবুল আক্তারকে আমরা একটু যুক্ত করে নিতে চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত নেই। মোস্তফা সারোয়ার, আপনার কাছে একটু জানি যে পেজেকশিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত এবং কিছুটা পশ্চিমামুখী বলে বলা হয়। সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন ইরানের মানুষের। এটাকে আসলে কিভাবে দেখা হচ্ছে, কিভাবে দেখেন আপনি? এখানে দুটো কম্পোনেন্ট কাজ করছে। ফার্স্ট অফ অল, যে প্রিলিমিনারি সিলেকশন যেটা করেছে তার ক্রাইটেরিয়াতে যদিও মাসুদ পেজেশকিন কিছুটা লিবারেল, কিছুটা মধ্যমপন্থী, কিন্তু আদতে তা ঠিক নয়। তাকে ওই ক্রাইটেরিয়াকে পাশ করতে হয়েছে। এটা হলো ইরানের ডেমোক্রেসির একটা অদ্ভুত ব্যাপার, যে দেয়ার ইজ এ প্রিলিমিনারি সিলেকশনস বাই দি ক্লারিক্স, মানে যারা ওই যে খামেনি যে হলো ধর্মগুরু, তার মানে ফলো করতে, মানে তার যে ক্রাইটেরিয়া সেটাকে স্যাটিসফাই করেই কিন্তু এরা সবাই আসছিলেন। তার মধ্যে নির্বাচনে এক একজনের এক এক টাইপের। হ্যাঁ, পেজেশকিন কিছুটা মডারেট, আবার যেমন মানে গত নির্বাচনে পেজেশকিয়ান তিনি মানে নির্বাচন করতে পারেননি। রাইসির সঙ্গে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে তার প্রার্থিতা বাতিল হয়েছিল, তিনি নির্বাচন করতে পারেননি। এবার আবার তিনি সেই ক্রাইটেরিয়া, আপনি যেটি বলছিলেন, সেই ক্রাইটেরিয়া উঠে এসেছেন। হ্যাঁ, উঠে এসেছে, কারণ ওই যে মানুষের তো পরিবর্তনশীল, তার পরিবর্তন ঘটেছে। ওই পরিবর্তন ঘটার জন্যই সে ওই ক্রাইটেরিয়াতে পাস হয়েছে এবং করেছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই নির্বাচনে, যে only 40% voted in this election out of 61 million voters। তার মধ্যে মাত্র 40% আসছে। লক্ষ্য করে দেখুন, 61 million টোটাল নাম্বার অফ ভোটস, আর তাতে মাসুদ পেজেশকিন পেয়েছে 10.4 মিলিয়ন। তো লক্ষ্য করে দেখেন, অলমোস্ট 1/6 ভোট পেয়ে, তার মানে 6-96, 16 to 17% অফ দ্য টোটাল ভোটারের ভোট পেয়ে উনি সবচেয়ে এগিয়ে আছেন। এটা হলো আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করার ব্যাপার আছে। দ্যাটস এ ভেরি মাইনরিটি, অনেক লোকই ভোট দিতে আসেনি। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় হলো যে ইরানের ইতিহাসে 1979-এর পর থেকে এই দ্বিতীয়বার এই রান অফ, এর আগে কিন্তু রান অফ একবার হয়েছে, এটা হলো সেকেন্ড টাইম। তার মানে এই নির্বাচনটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে আপনার যে মেইন প্রশ্নটা, যে ইরানিয়ান যে পলিসি, সেই পলিসির যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালগুলো আছে তা থেকে খুব একটা বেশি নড়বড় হবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু মানুষ সংস্কারপন্থী ভোটাররাই মানে সংস্কারপন্থীদের চাইছেন ইরানের মানুষ। বিষয়টা কি এভাবে মানে ব্যাখ্যা করা যায় কিনা এই ভোটকে? সেটা তো ব্যাখ্যা করাই যায়, যে খামেনির যে সবচেয়ে প্রিয় লোকটা সাইদ জালিলি, সে সেকেন্ড রানিং, এবং তার সঙ্গে প্রায় 1 মিলিয়ন ভোটের ডিফারেন্স দুজনের, হুইচ ইজ কোয়াইট এ গুড নাম্বার। কারণ আমি যদি মানে তারা যেটা পেয়েছে তাতে প্রায় 10%-এর বেশি এই মাসুদ পেজেশকিন পেয়েছেন। তার অর্থ যে উনি কিছুটা মধ্যমপন্থী বলে, যে মধ্যমপন্থী ভোটার যারা আছে তাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছে মাত্র 40% অফ টোটাল, সব মিলে তাদের পছন্দে উনি এগিয়ে আছেন। এটাও একটা ইন্টারেস্টিং। তার মানে আপনি চিন্তা করে দেখুন, যে ওই 61 মিলিয়নের মধ্যে যদি একটা বিরাট নাম্বার 70% ভোটে আসতো, হ্যাঁ, এবং যারা মডারেট, তাহলে হয়তো পেজেশকিন যদি তাদের ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হতেন, তাহলে তো উনি অ্যাবসলিউট মেজরিটি পেয়ে নির্বাচিত হতেন।
তাহলে আর সেকেন্ড এটা হয়নি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বিরাট একটা অংশ কিন্তু আসেনি। কাজে লক্ষ্য এর ব্যাপারে ইরানের রাজনীতির পরিস্থিতিতে আমার মনে হয় কিছুটা অশনি সংকেত রয়েছে। 2022-2023-তে যে ওখানে আন্দোলন হয়েছে এবং পরবর্তী পর্যায়ে কিছু কিছু ডিসরাপশন হয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। কাজী যদিও একটা স্টেবিলিটি মনে হচ্ছে, কিন্তু হয়তো ভিতরে ভিতরে কোনো ক্রমের রয়েছে, কারণ ভোটার পার্টিসিপেশন এত কম কেন? জি, মানে যারা ভোট দিতে আসেনি তারা আসলে কোন মানসিকতার বলে ব্যাখ্যা করেন আপনারা? না, সেটা তো বটেই। যারা আসেনি তারা হয়তো এই পদ্ধতিটিকে, তার মধ্যে বিভিন্ন ক্যাটেগরি আছে। কেউ কেউ এই ভোটে আসেনি কারণ তারা ওই প্রিলিমিনারি সিলেকশনকে হয়তো পছন্দ করেনি। যারা ওই প্রিলিমিনারি সিলেকশনে নাকচ হয়েছে তারা হয়তো তাদের সমর্থক আর একটা গ্রুপ। কাজে বিচিত্র টাইপের মিক্সের মাধ্যমে 60% লোক তারা আসেনি। কিন্তু তাতে একটা জিনিস দেখা গেল যে ইরান ইজ এ ভেরি সিভিলাইজড কান্ট্রি টু, মানে লেটস মেক ইট ইন দ্যাট ওয়ে। এটার প্রায় 2500 বছরের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট civilized nations under the sun। কাজে সে দেশের যে লোকরা, এবং আমি অনেক ইরানিয়ানকে চিনি, এরা হাইলি সফিস্টিকেটেড এবং যুক্তরাষ্ট্রের যে যে স্যাংশন আছে তা সত্ত্বেও কিন্তু জ্ঞান বিজ্ঞানে তারা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে এগিয়ে আছে। কাজে সেই দারুণ সচেতন জাতির 60% ভোটে আসেনি, এটাও কিন্তু একটা আমাদের চোখের সামনে পড়েছে। জি, আমি আশা করছি বাবুল আক্তার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। জি, মোহাম্মদ বাবুল আক্তার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন যে সংস্কারপন্থী বা মধ্যপন্থী যেভাবেই বলা হোক, পেজেশকিয়ান তিনি সবচেয়ে বেশি ভোট পেলেন, মানে যে ভোটাররা এসেছেন তার মধ্যে একটা বড় সমর্থন মধ্যপন্থী বা সংস্কারপন্থী একজন প্রার্থী পেয়েছেন। এইটা কারণটা কি এবং কিভাবে দেখা হচ্ছে এটা আসলে ইরানে? জি, আপনারা জানেন যে ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজকে ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে 12টা পর্যন্ত মানুষ ভোট দিতে পেরেছে। এবং সেখানে ইরানের একটা নিয়ম হচ্ছে যে মানুষের উপস্থিতি থাকলে সেখানে রাত 12টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ আছে। তো এখানে মানুষ তাদের রায় দিয়েছে। এখন আপনারা দেখেছেন যে সংস্কারপন্থী বলা হচ্ছে মধ্যপন্থী যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রতিদ্বন্দ্বী যে প্রধান পরমাণু আলোচক সাইদ জালালি, তাদের মধ্যে খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তো মানুষ তাদের পছন্দের ভোটারকে ভোট দিয়েছে। এখন সে কোনো প্রার্থী কিন্তু যেটা 50% ভোট পেতে ব্যর্থ হয়েছেন। তো এটা এখন দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডে গড়ানোর ফলে এখন তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। মনে হচ্ছে যে এখন এর মধ্যে জনাব মোহাম্মদ বাকের কালিমভ, যিনি প্রায় 33 লাখ ভোট পেয়েছেন, উনি হবে। সেখানে বোঝা যাচ্ছে যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং যিনি প্রধান পরমাণু আলোচক সাইদ জালালির মধ্যে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে, এটাই প্রত্যাশা করা হচ্ছে। জি, মানে ভোটার উপস্থিতি কম হবার কারণ কি? মানে 40% ভোটার, এটা বলা হচ্ছে যে সবচেয়ে কম এখন পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে। এটা মানে মানুষ ভোট দিতে আগ্রহী হলো না কেন? মানুষ আসলে ওখানে ইরানের তীব্র একটা সুষ্ঠু একটা গণতন্ত্র আছে, মানুষের অধিকার আছে যে ভোট দিবে কি দিবে না, সেটা কাউকে জোর জবরদস্তি করা হয় না, ঠিক আছে? এখানে যার যার পছন্দ অনুযায়ী মানুষ তার প্রার্থীকে ভোট দিয়েছে এবং সুযোগ করে দিয়েছে। এখন কেউ যদি ভোট দিতে না আসে, সেটা সরকার কিন্তু কারোর উপর কোনো চাপ সৃষ্টি করে না, এবং সেই চাপ সৃষ্টি করার কোনো অধিকারও সরকারের নেই। তো এখন সেটা 60% মানুষ, মানে 60% ভোটার ভোট দিতে এলেন না। অনেক বিশ্লেষক এভাবে ব্যাখ্যা করেন যে এটা আসলে
এই যে পদ্ধতি আছে, সিস্টেম আছে, এই সিস্টেমের প্রতি তাদের এক ধরনের অনাস্থা আছে, যে কারণে তারা ভোট দিতে আগ্রহী হননি। এটা কিভাবে আসলে আপনি ব্যাখ্যা করেন? জি, কাকে বলছেন? জি, বাবুল আক্তার। আচ্ছা, ওকে। আবার প্রশ্নটা আবার একটু বলুন। জি, এই যে 60% মানুষ ভোট দিতে এলেন না, কোনো বিশ্লেষক এভাবে ব্যাখ্যা করছেন যে এই যে সিস্টেম, যে ভোটিং সিস্টেম, যে আগে থেকেই একটা ফিল্টারিং এর মাধ্যমে প্রার্থীদেরকে আসতে হয়, যেখানে কিছুটা গণতন্ত্রের মানে ব্যাহত যেভাবেই হোক সেটা আছে বলে তারা এই সিস্টেমের প্রতি একটা অনাস্থা আছে, যে কারণে এই বেশিরভাগ ভোটার 60% ভোটার ভোট দিতে আসেননি, যেটা ইতিহাসে সবচেয়ে কম 40% ভোট। যে এখানে এখানে দেখতে হবে যে মানুষ কিন্তু এখানে প্রায় 6 কোটি ভোটার মধ্যে প্রায় 2 কোটির উপরে বেশি ভোটার এসেছেন তাদের ভোট দেওয়ার জন্য। এখন 2 কোটি মানুষ কিন্তু গণতন্ত্রের প্রতি একটা আস্থাশীল, এবং তারা চায় যে ইরানের যে একটা গণতন্ত্রের ধারা তৈরি হয়েছে, সেই গণতন্ত্রের ধারার প্রতি তারা যে অকণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে, এবং ইরান যাতে একটি গণতন্ত্রের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সবাই কিন্তু একটা আগ্রহ, মানে সেই ইচ্ছা এবং একটা আগ্রহ আছে। আচ্ছা, তো এখন মানুষ তাদের জি মানে এখন আসলে ইলেকশন তো হচ্ছে দুজনের মধ্যে, সংস্কারপন্থী বা মধ্যপন্থী একজন আছেন পেজেশকিয়ান, আর জালিলির মধ্যে, তিনি কট্টরপন্থী বলে পরিচিত, খামেনির খুব ঘনিষ্ঠ। এখন ভোটের ইকুয়েশনটা কি আসলে? এখন ভোটের যে ইকুয়েশনটা যেটা হচ্ছে যে পরবর্তী যে রাউন্ডে নির্বাচন হতে যাচ্ছে, দ্বিতীয় পর্বে আগামী 5ই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে, সেই ভোটে এখন একটি ইকুয়েশন তৈরি হয়েছে যে ইতিমধ্যে যে মোহাম্মদ বাকের কালিবাফ, যিনি সাবেক স্পিকার, বর্তমান স্পিকার, উনি কিন্তু এরই মধ্যে প্রধান পরমাণু আলোচক জালিলিকে সমর্থন দিয়েছেন। তার বোঝা যাচ্ছে যে ভোটের একটা মানে এই ভোটে আগামী যে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অবশ্যই সাইদ জালিলি এগিয়ে আছেন, এটাই মনে করা হচ্ছে আর কি। জি, অধ্যাপক মোস্তফা সারোয়ার, আপনি আসলে পরের রাউন্ডের কি প্রত্যাশা করেন বা পরের রাউন্ডের কি ধারণা করেন? কারণ কট্টরপন্থী যে 3 জন, তারা এখন এক হয়ে জালিলিকে সমর্থন দেবেন বা দেবার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে তো আসলে ভোটার তো 6 কোটি ভোটার আছে, সংস্কার পক্ষেও অনেক মানুষ আছেন ভোটার, তাদের মানে কি প্রত্যাশা করেন পরের রাউন্ডে? আপনার প্রশ্নটা দারুণ, ভালো হয়েছে। আমি এটাকে বলি রেটোরিক্যাল কোশ্চেন, কারণ আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ওই যে 60 মিলিয়ন, তার মধ্যে অনেক মডারেট আছে যারা আসেনি, তারা হয়তো ভোট কেন্দ্রে এবারে চলে আসতে পারে। কারণ দুজনের মধ্যে যদি একজন হন কিছুটা মধ্যমপন্থী আর একজন কট্টরপন্থী, তাহলে যারা আসেনি তারা কি করবে? এ পর্যন্ত যারা ভোট দেয় নাই সেই 60%, তারা যদি আসে, আবার ওদিকে আমরা দেখছি যে যারা ভোট অলরেডি দিয়েছে তাদের মধ্যে যারা হেরে গেছে, দারুণ দক্ষিণপন্থী, তারা যেমন এন্ডোর্স করেছে জালিলিকে। কাজেই এটা আনপ্রেডিক্টেবল। যদি ওই বিরাট নাম্বার 60% তারা যদি চিন্তা করে যে হ্যাঁ আমরা এবারে যাব এবং পেজেশকিনকে দেবো, মাসুদ পেজেশকিনকে, তাহলে তো উনি উইন করে যাবেন। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতে হবে যে ইরানের এই নির্বাচন কিন্তু ফেক নয়, যদিও সিলেক্টিভ, হ্যাঁ, যেটা আমি পছন্দ করি না, কিন্তু এই যে ভোট কেন্দ্রে মানে ভোট চুরি, তারপরে মানে মিসকাউন্টিং, এই সমস্ত ব্যাপার কিন্তু ওখানে নেই। এদিক থেকে কিন্তু ইরান অনেক সভ্য জাতি, এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কাজেই যেহেতু ওই ধরনের চুরি এরা করে না, ফেক নির্বাচন করে না, কাজেই যখন এই রান আপটা হবে তখন কিন্তু অপরচুনিটিস, যাদের মনে একটু মানে মনটা খারাপ যে আমি এই নির্বাচনে যাইনি, প্রোটেস্ট করেছে, তারা হয়তো আবার ফিরে আসতে পারে, ফিরে এসে হয়তো ওই পেজেশকিনকে উইন করতে পারে, মানে জিতিয়ে দিতে পারে, অথবা হয়তো ভাবতে পারে যে পেজেশকিন ইজ নট এনাফ মধ্যমপন্থী, তাহলে হয়তো বাসায় বসে থাকতে পারে। কাজে ইটস আনপ্রেডিক্টেবল। এটা লেটস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড এবং দেখা যাক কি হয়।
তবে দুটোরই সম্ভাবনা রয়েছে। দুটোরই সম্ভাবনা আছে। বাবুল আক্তার, সংস্কারপন্থী বা কট্টরপন্থী যেই জিতুন, ইরানের যে বর্তমান পররাষ্ট্রনীতি বা যেভাবে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের যে অংশগ্রহণ ছিল, সেখানে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা? বাবুল আক্তার, অধ্যাপক সারোয়ার আপনার কাছে আসবো আমি আরেকবার। বাবুল আক্তার। জি, আমার মনে হচ্ছে যে, এবং আমার বিশ্বাস যে সাবেক প্রেসিডেন্ট রাইসির আমলে ইরানের যে পররাষ্ট্রনীতি ছিল মধ্যপ্রাচ্যের বিষয়ে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে ইরান এর মধ্যে আমাদের আলোচনা দিয়েছেন যে মধ্যস্থ আসবে না। রাইসি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা দেওয়ার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, সেই জায়গাতেই উনি আছেন এবং ফিলিস্তিনিদেরকে সবসময় তিনি সাহায্য দিয়ে যাবেন। এতে বিশ্ব মানে নারাজ হোক যাই হোক, এতে ইরানের কিছু যায় আসে না এবং ইরান সেই অবস্থান তারা অটুট রাখবে। আচ্ছা, আর দুজন প্রার্থীর মধ্যে এখন আসলে জেতার সম্ভাবনায় কোনো ইকুয়েশনে আসলে এখন পর্যন্ত ইরানে কি কথা হচ্ছে? যে 60% ভোটার এবার অংশগ্রহণ করেনি, তাদের মধ্য থেকেও ভোটাররা আসতে পারেন কিনা আগামী ভোটে? হ্যাঁ, আগামী ভোটে আসলে সম্ভাবনা আছে, যেহেতু প্রধান যে দুই প্রতিনিধি, একজনকে বলা হচ্ছে সংস্কারপন্থী আর একজনকে কট্টরপন্থী বলা হচ্ছে। তো মনে হচ্ছে যে যারা ভোট দেয়নি, ভোট দিতে আসেনি, তারা আগ্রহ প্রকাশ করতে পারে, তারা ভোট দিতে আসতে পারে। যে অনেক যারা সংস্কার চায় যে একটা সংস্কার আসুক, তারা সেই সকল ভোটাররা আরো আসতে পারে, মানে সম্ভাবনা আছে। এবং এতে করে কিন্তু এই দুইজনের মধ্যে আরো প্রতিযোগিতা হবে এবং আরো প্রতিদ্বন্দ্বী হবে ভোট কেন্দ্র। এবং এই আগামী শুক্রবার আমরা একটা স্বতঃস্ফূর্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ভোট দেখতে পাবো বলে আশা করছি। জি, ডক্টর মোস্তফা সারোয়ার, এই নির্বাচন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসলে কোনো ধরনের প্রভাব আছে কিনা ইরানের এই রাজনীতির? আমার যে মনে হচ্ছে যে ইরানের যে ফরেন পলিসির যে ফান্ডামেন্টাল ব্যাপারটা আছে, সেটা মানে মোটামুটি ঠিক থাকবে। যদি কোনো রকমের ডিফারেন্স হয়, দ্যাট উইল বি ভেরি ইনসিগনিফিকেন্ট। কিন্তু একটা হতে পারে যে যদি পেজেশকিন উইন করে যায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছু ডিসকাশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি অন দ্য আদার হ্যান্ড যদি জালিলি উইন করে যায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এখন যে বিরোধটা চলছে সেটা হয়তো আরো ঘনীভূত হতে পারে। কিন্তু সেখানে আরো একটা কম্পোনেন্ট আছে, যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে উইন করে। যদি এখানে ডোনাল্ড ট্রাম্প উইন করে যায়, তাহলে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আবার যদি বাইডেন উইন করে, তাহলে হয়তো পেজেশকিনের সঙ্গে কিছুটা হয়তো উন্নতি হতে পারে। কাজে সেখানেও কিন্তু আমাদের মানে অনেকগুলো ভেরিয়েবল রয়েছে। সেই ভেরিয়েবলগুলো কোনটা কোথায় যায়, অনেক মুভিং পার্টস আমরা বলি। এই মুভিং পার্টসগুলো সেটেল না হওয়া পর্যন্ত এ ব্যাপারে প্রেডিকশন করাটা কঠিন। আচ্ছা, এটা তো আপনি বললেন বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রশ্নে। ইরানের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে আসলে কতটা এই নির্বাচন ইম্পর্টেন্ট? কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার সম্ভবত সেখানেও কোনো একটা ইস্যু আছে। এই প্রেসিডেন্টের সময়ই হয়তো হবেন, অন্য কেউ যদি হন কোনো নির্বাচন, সেটার আসলে কি ব্যাখ্যা দেখবেন? না, আমার মনে হচ্ছে যে ইরানের আভ্যন্তরে একটা উষ্মা রয়েছে। তাদের মানে দে আর নট ভেরি কন্টেন্টেড উইথ দি পলিটিক্যাল সিস্টেম। সেটা তো দেখাই গেল যে সবচেয়ে লোয়েস্ট ভোট হয়েছে 40%। মানে দ্যাটস ভেরি লো। মানে ইরানের মতো একটা অ্যাডভান্সড কান্ট্রি, যেখানে লোক এত শিক্ষিত এবং দীর্ঘ মানে বিশাল এম্পায়ার, সিভিলাইজেশনস এর ওয়ান অফ দ্য আইকন। কাজে এই যে ভোট কেন্দ্রে লোক আসেনি, তার অর্থ যে একটা অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষটা হয়তো আরো সামনে ঘনীভূত হতে পারে। সেটা আমাদের দেখার বিষয় আছে। এবং সেখানে যে দুজন প্রেসিডেন্টের মানে প্রার্থী হবে, যে উইন করুন না কেন, সেই অসন্তোষটা, সেই ধুমায়িত অসন্তোষ কি পর্যায়ে যাবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার এবং মোহাম্মদ বাবুল আক্তার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।
দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সঙ্গে থাকুন।